মূলধন। আমরা কি শুরুতে একটু জেনে নিব যৌথ মূলধন বলতে কি বোঝায়। আমাদের ব্যবসা 5 প্রকার: এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, সমবায় ব্যবসা এবং রাষ্ট্রীয় ব্যবসা। তোমরা সবাই জানো আমাদের ব্যবসায়ের প্রকারভেদ 5 ধরনের। তো এক মালিকানা ব্যবসা তো আমরা সবাই জানি যে মালিক যদি একজন থাকে তাহলে সেটাকে আমরা বলি এক মালিকানা ব্যবসা। আর যদি মালিক যদি একাধিক থাকে 2 থেকে 20 জন এবং সেটা যদি ব্যাংকিং প্রতিষ্ঠান হয় তাহলে সর্বোচ্চ 2 থেকে 10 জন যদি আমাদের পার্টনার হয় তাহলে সেটা হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসা। এখন যদি এমন হয়, সাধারণত দেখা যায় আমি যদি বড় একটা বিজনেস করতে যাই যেখানে আমার অনেক টাকা পয়সার প্রয়োজন, তো 2 থেকে 20 জন সংখ্যাটা তো অনেক লিমিটেড। 20 জনে আমি আর কত টাকাই বা আমি সংগ্রহ করতে পারবো? যদি আমার একটা বড় প্রতিষ্ঠান, বড় একটা ইন্ডাস্ট্রি আমি যদি গড়ে তুলতে চাই তখন তো আমার হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হবে, তাই না? এই জন্য আমরা কি করব, তখন আমরা যাতে আমাদের পার্টনারের লিমিটেশন না থাকে এই জন্য কিন্তু আমরা যৌথ মূলধনী প্রতিষ্ঠানটা খুলে থাকি। যৌথ মূলধন মানে অনেকের মূলধনটা হচ্ছে একসাথে, তো সেটা হচ্ছে একটা যৌথ মূলধনী প্রতিষ্ঠান। যৌথ মূলধনী প্রতিষ্ঠান কিন্তু প্রকারভেদ আছে, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেগুলো আমরা সামনে দেখব। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোনটিকে কোম্পানির বৈশিষ্ট্য বলা যায় না। তাহলে এটার জন্য তো আমাদেরকে জানতে হবে যে আসলে কোম্পানির বৈশিষ্ট্যগুলো কোনটি। যদি আমরা দেখি কোম্পানির বৈশিষ্ট্যগুলো কোনটি, দেখো কোম্পানি কিন্তু 2 ধরনের বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে আইনগত বৈশিষ্ট্য, একটা হচ্ছে আইনগত বৈশিষ্ট্য, একটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। আইনগত বৈশিষ্ট্যের ভিতরে আমরা যদি দেখি, প্রথম হচ্ছে আইন সৃষ্ট, 2 নম্বর কৃত্রিম ব্যক্তি সত্তা, 3 নম্বর চিরন্তন অস্তিত্ব, 4 নম্বর সদস্য সংখ্যা, 5 নম্বর শেয়ার মূলধন, শেয়ারের হস্তান্তরযোগ্যতা, সীমাবদ্ধ দায়, বিধিবদ্ধ দায়িত্ব। এগুলো হচ্ছে আমাদের আইনগত বৈশিষ্ট্য একটি যৌথ মূলধনী কোম্পানির। এইগুলো থাকে, এটা একটা আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়, এটা একটা নিজস্ব কৃত্রিম ব্যক্তি সত্তা থাকে, সে একটা মানুষের মতো কাজ করে, একটা পার্সোনালিটি তার নিজের থাকে। চিরন্তন অস্তিত্ব, একটা কোম্পানি ব্যবসা কিন্তু একদিন 2 দিনের জন্য হয় না, আনুমানিকভাবে ধারণা করা হয় সেটা কিন্তু বছরের পর বছর আমাদের প্রতিষ্ঠানটা চলবে। আমরা যদি আমাদের বিজনেস সাইডে তাকাই, আমাদের কিন্তু অনেক প্রতিষ্ঠান অলরেডি আছে আমাদের পৃথিবীতে যেগুলো শত শত বছর ধরে চলছে, তাই না? এবং আশা করা যায় সেটি আরো শত শত বছর ধরে চলবে। এগুলোকে আমরা বলি হচ্ছে চিরন্তন অস্তিত্ব। তারপর আছে সদস্য সংখ্যা, শেয়ার মূলধন। শেয়ার মূলধনটার কোনো লিমিট থাকে না, কোটি কোটি হাজার কোটি টাকার ব্যবসা আছে, তাই না? অ্যাপল কোম্পানি আছে, ফেসবুক কোম্পানি আছে, এগুলো কিন্তু হাজার হাজার ট্রিলিয়ন ডলারের এক একটা কোম্পানি। শেয়ারের হস্তান্তর যোগ্যতা, কিছু কিছু সময় কিন্তু কোম্পানি ব্যবসায় শেয়ার একজন আরেকজনের কাছে বিক্রি করতে পারে। শেয়ার মানে হচ্ছে মালিকানা, একটি কোম্পানির শেয়ার হচ্ছে সেই কোম্পানির মালিকানা। একজন ব্যক্তি যদি কোনো কোম্পানির শেয়ার কিনে তার মানে কিন্তু সে কোম্পানির মালিকানা কিনে নিল, তাহলে সে কিন্তু তার শেয়ারটা বিক্রি করলে মালিকানা হস্তান্তর করতে পারে, শেয়ার হস্তান্তর করতে পারে। সীমাবদ্ধ দায়, সীমাবদ্ধ দায়টা হচ্ছে ধরো তুমি কোনো একটি প্রতিষ্ঠানের শেয়ার কিনলে, 100 টাকা মূল্যে যদি তুমি একটা শেয়ার কিনো তোমার কিন্তু দায় হবে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত। তুমি যদি 100 টাকা মূল্যের 10টা শেয়ার কেনো তাহলে কিন্তু 100 × 10 1000 টাকার তোমার দায় থাকবে। কোম্পানি যদি 1000 কোটি টাকা লসও খায় তোমার কিন্তু 1000 কোটি টাকা লস হবে না, তোমার কিন্তু সর্বোচ্চ 1000 টাকাই লস হবে, তাই না? এই জন্য এই যে তোমার দায়টা যে সীমাবদ্ধ, এই জন্য কিন্তু বলা হয় সীমাবদ্ধ দায়। বিধিবদ্ধ দায়িত্ব, প্রত্যেকটা কোম্পানির কিছু বিধিবদ্ধ দায়িত্ব থাকে, এগুলো আমাদের বইয়ের ভিতর আছে ডিটেলসে। এগুলো হচ্ছে আমাদের আইনগত বৈশিষ্ট্য। তারপর আমাদের থাকবে হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য যদি আমরা দেখি, সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে শুরুতেই আছে হচ্ছে স্বেচ্ছা প্রণোদিত সংগঠন। এটা আসলে জোর করে করা যাবে না, নিজেরা স্বেচ্ছায় প্রতিষ্ঠানটি তৈরি করতে হবে। অধিক মূলধন, এই কোম্পানি ব্যবসায়ের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা অধিক মূলধন, হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যবসাটা আসলে করা হয়। স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা, নিজেরাই প্রতিষ্ঠানটা চালায়। গণতন্ত্রের অনুসরণ, গণতন্ত্র অনুসরণ বলতে হচ্ছে একাধিকভাবে ভোটের মাধ্যমে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, কেউ একলা কেউ ব্যবসাটা চালায় না। মুনাফা বন্টন, প্রতিষ্ঠানে যা মুনাফা হয় সেটা সবগুলো শেয়ার হোল্ডার যারা আছে তাদের মধ্যে বন্টন করে নেওয়া হয়। এবং কর প্রদান, প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই যৌথ মূলধনী প্রতিষ্ঠানকে কর্পোরেট ট্যাক্স গভর্নমেন্টকে প্রদান করতে হয়, না হলে কিন্তু কোম্পানিকে সরকার উঠিয়ে দিবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের আইনগত বৈশিষ্ট্য এবং সাধারণ বৈশিষ্ট্য কোম্পানি সংগঠনের। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম, এখন কি আমরা এমসিকিউটা সলভ করতে পারবো না? কোনটিকে কোম্পানির বৈশিষ্ট্য বলা যায় না, কোনটা বৈশিষ্ট্য বলা যায় না, ঠিক আছে? তাহলে একাধিক ব্যক্তির প্রতিষ্ঠান, অবশ্যই একটা কোম্পানি ব্যবসা তো অবশ্যই একাধিক ব্যক্তি মিলেই হবে, তাই না? আধিক্য পুঁজির সমাবেশ, মানে অনেক টাকা এখানে থাকবে, হ্যাঁ, আধিক্য পুঁজি থাকবে। 3 নম্বর হচ্ছে পৃথক সত্তা। আমরা কিন্তু একটু আগে বলেছি যে একটা কোম্পানি ব্যবসা একটা মানুষের মতো আচরণ করে, সে তার নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারে, সে তার নিজের নামে সিল ব্যবহার করতে পারে, এই জন্য কিন্তু বলা হয় হচ্ছে পৃথক সত্তা। কিন্তু 4 নম্বর সীমিত দায়, দায় কিন্তু কোম্পানির দায় সীমিত না, কিন্তু যারা শেয়ার হোল্ডার তাদের দায় সীমিত। কোম্পানি কিন্তু হাজার হাজার কোটি টাকার দায় থাকতে পারে, তাই না? তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে, কোনটিকে কোম্পানি বৈশিষ্ট্য বলা যায় না? অ্যান্সার হবে 4 নম্বর সীমিত দায়। ওকে, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটায় যাব। কোম্পানির কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কি বোঝায়? একটু আগে যেটা আমরা ছিলাম,
কোম্পানি কৃত্রিম একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান, কোম্পানি কৃত্রিম একটি আইন সৃষ্ট, আচ্ছা একই অপশন দুইবার আসছে। কোম্পানির অস্তিত্ব কখনোই বিলুপ্ত হবে না, এবং কি কোম্পানি ব্যক্তির গুণাবলী অধিকার। তোমরা সবাই আশা করি বলতে পারবে যে কোনটা আনসার হবে। সবাই অ্যান্সার করে দাও তো, দুই অ্যান্সার কোনটা হবে? সবাই অ্যান্সার করে দাও, 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে? এ বি সি নাকি ডি? এ তো অপশন দুইটা রিপিট আসছে, এ বি সি, ক খ গ ঘ, কোনটা হবে অ্যান্সার? সবাই একটু অ্যান্সার করে দাও। মাহবুব আক্তার সিমি নরসিংদী থেকে বলছো। তানিশা আফরিন উর্মি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রুকসানা আক্তার মিম বলছো 2 ডি। মাহবুব আক্তার সিমি বলছো 1 ডি। আমরা তো 2 সলভ করছি। যারা যারা বলছো 2 ডি, সবাই রাইট অ্যান্সার দিয়েছো। দেখো, কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা, কৃত্রিম ব্যক্তি সত্তা, ব্যক্তি, একজন ব্যক্তি কিভাবে সে কাজ করে। কোম্পানি ব্যক্তির গুণাবলীর অধিকার, একটু আগে আমি বলছিলাম কোম্পানি তার নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারে। একজন মানুষ, একজন ব্যক্তি যেভাবে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারে ব্যাংকে, সেম ভাবে একটা কোম্পানির নামে কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায়। একজন ব্যক্তি যেমন তার নিজের নামে সিগনেচার করতে পারে, কোন একটা আইনে কোন একটা দলিল করতে পারে নিজের নামে, কারোর সাথে চুক্তি করতে পারে, একটা কোম্পানি কিন্তু সেম ভাবে নিজের সিল ব্যবহার করে অন্য একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে। তাহলে সে যে একজন মানুষের মতো আচরণ করছে, আবার তার নামে কিন্তু মামলাও দেওয়া যায়, তাই না? একজন ব্যক্তির নামে যেমন একজন মামলা দিতে পারবে, একটা কোম্পানিও কিন্তু, একটা কোম্পানির নামে কিন্তু যে কেউ মামলা দিতে পারবে, আবার কোম্পানিও আবার অন্য কারোর নামে মামলা দিতে পারবে। ঠিক আছে, তার মানে একজন সম্পূর্ণ একজন মানুষের মতোই সে আচরণ করে, এই জন্য কোম্পানিকে বলা হয়েছে ব্যক্তির গুণাবলীর অধিকারী। ওকে, সবাই আশা করি 2 নাম্বার এমসিকিউটা বুঝতে পেরেছো। তাহলে আমরা 3 নাম্বার এমসিকিউতে চলে যাব। 3 নাম্বার এমসিকিউ আমি দেখতে পাচ্ছি, কোন কোম্পানির শতকরা 50 ভাগের বেশি শেয়ার বা ভোটদান ক্ষমতা অন্য কোম্পানির অধীনে থাকলে তাকে বলা হয়, তাকে কি বলা হয়? ক নাম্বার হোল্ডিং কোম্পানি, খ নাম্বার সাবসিডিয়ারি কোম্পানি, গ নাম্বার গভর্নমেন্ট কোম্পানি, ঘ নাম্বার হচ্ছে চার্টার্ড কোম্পানি। এটা কে বলতে পারবে? 3-এর অ্যান্সার কে দিতে পারবে? 3-এর অ্যান্সার যে দিতে পারবে তার ব্যাংকিং সম্পর্কেও ধারণা অনেক শক্ত, আমি বুঝতে পারবো। জাহিদুল ইসলাম জাহিদ বলছো কোম্পানির দায় সীমিত না, শেয়ার হোল্ডারদের দায় সীমিত। শেয়ার হোল্ডার যারা আছে তাদের দায় সীমিত, এই জন্য লিমিটেড কোম্পানি বলা হয়। রুকসানা আক্তার মিম বলেছো 3-এর বি। বাকির অ্যান্সার করে দাও, বাকির অ্যান্সার করে দাও। আমাদের সাথে 100-র বেশি কানেক্টেড হয়ে গেছে সবাই, সবাই নিজেরা লাইভটা শেয়ার করে দাও। জাহিদুল ইসলাম জাহিদ বলেছো খ, বাকির অ্যান্সার করে দাও। 3-এর অ্যান্সার কি হবে? কোন কোম্পানির শতকরা 50 ভাগের বেশি শেয়ার বা ভোটদান ক্ষমতা অন্য কোম্পানির অধীনে থাকলে তাকে কি বলা হয়? আচ্ছা ঠিক আছে, যার অ্যান্সার বলেছো বি, নুসরাত জাহান জুই, তুমি বলেছো বি। যার অ্যান্সার বলেছো বি তারা সবাই কারেক্ট। দেখো, এখানে 2 ধরনের কোম্পানিকে আমরা 2 ধরনের ভাগ করতে পারি। একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি থাকে হচ্ছে সাধারণত বড় একটা কোম্পানি, এই বড় একটা কোম্পানির আন্ডারে কিন্তু ছোট ছোট অনেকগুলো কোম্পানি থাকে, সেই কোম্পানিগুলোকে আমরা বলি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। এরকম অনেকগুলো ছোট ছোট কোম্পানি একটা বড় কোম্পানির আন্ডারে থাকে, সেগুলোকে বলা হয় হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। আর বড় কোম্পানিটাকে বলা হয় হচ্ছে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি, দেখো কোন কোম্পানি শতকরা 50 ভাগের বেশি শেয়ার, এক একটা হোল্ডিং কোম্পানির কিন্তু 50 ভাগের বেশি শেয়ার, এক একটা সাবসিডিয়ারি কোম্পানির 50 ভাগের বেশি শেয়ার কিন্তু হোল্ডিং কোম্পানিগুলোর কাছে থাকে। ঠিক আছে, এই জন্য আমাদের শতকরা 50 ভাগের বেশি শেয়ার যখন থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে অন্য কোম্পানির কাছে সাবসিডিয়ারি কোম্পানি। তো যারা অ্যান্সার করেছো সবাই রাইট অ্যান্সার করেছো, সবাইকে ধন্যবাদ। চলো আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই। কোম্পানি যে দলিলের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানায় তাকে বলা হয় ক নাম্বার স্মারকলিপি, খ নাম্বার বিবরণপত্র, গ নাম্বার পরিমেল নিয়মাবলী, 4 নাম্বার নিবন্ধন পত্র। 4-এর অ্যান্সার কে দিতে পারবে দেখি? সবাই 4-এর অ্যান্সার দিয়ে দাও কমেন্টে, সবাই কমেন্টে 4-এর অ্যান্সার দাও। মাহবুব আক্তার সিমি বলছো ভাই আপনার এখানে কমেন্ট লেটে যায়, একটু লেটে আসবে, লাইভ তো, লাইভ ক্লাস একটু লেটে যাবে। কোম্পানি যে দলিলের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানায় তাকে বলা হয় স্মারকলিপি, বিবরণপত্র, পরিমেল নিয়মাবলী,
পরিমেল নিয়মাবলী, ঘ নাম হচ্ছে নিবন্ধন পত্র। 4-এর অ্যান্সার কে দিতে পারবে? 100-র বেশি মানুষ আমাদের সাথে লাইভে আছে। 4-এর অ্যান্সার কেউ পারবে না? 4-এর অ্যান্সার একজন দিয়েছে। 4-এর অ্যান্সার জাহিদুল ইসলাম জাহিদ, 4-এর অ্যান্সার দিয়েছো। বাকিরা 4 অ্যান্সার দাও। 4-এর অ্যান্সার কি হবে? স্মারকলিপি নাকি বিবরণ পত্র নাকি পরিমেল নিয়মাবলী নাকি নিবন্ধন পত্র, কোনটা হবে? কে বলতে পারবে? রুকসানা আক্তার মিম অ্যান্সার করেছো, মাহবুব আক্তার সিমি অ্যান্সার করেছো। 100-র বেশি মানুষ আমাদের সাথে কানেক্টেড, সবাই অ্যান্সার করে দাও। আচ্ছা, যারা যারা আমাদের খ বা বি অ্যান্সার করেছো সবার অ্যান্সার কারেক্ট। তোমরা তো সবগুলোই পারছো, তাহলে তো তোমাদের ঢাকা ইউনিভার্সিটির চান্স একদম নিশ্চিত বলা যায় সি ইউনিটে, তাই না? দেখো, বিবরণ পত্র, হ্যাঁ, প্রসপেক্টাস, এটা আমি একটু শুরু থেকে যাই। যখন আমরা একটা প্রতিষ্ঠান নতুন শুরু করছি, তাই না, আমাদের প্রতিষ্ঠানটা একটা আননোন একটা প্রতিষ্ঠান থাকে, কি আমাদের এই প্রতিষ্ঠানকে চিনে না, তাই না, নতুন ভাবে আমরা ব্যবসায় নামছি। তো তখন একটা প্রতিষ্ঠান কি করে, সে বাজারে যখন নতুন আসে, একদম নতুন ভাবে, তাকে কেউ চিনে না, তখন তো তার নিজেকে পরিচয় করাতে হয়। তার নিজেকে পরিচয় করানোর জন্য সে আসলে বিবরণ পত্রটা ইস্যু করে, সেই বিবরণ পত্রটা বাজারে ছাড়ে। এই বিবরণ পত্রে তার নিজের সম্পর্কে, তার প্রতিষ্ঠান কোথায় আছে, ঠিকানা, অ্যাড্রেস, নাম, পরিচালক, যারা যারা আছে, সব ডিটেলস সে বিবরণপত্রে দিয়ে সে পেপারে দিয়ে দেয়। তারপরে জনগণ সেই বিবরণপত্র দেখে, দেখার পরে কিন্তু তারা শেয়ার বা ঋণপত্র কিনতে যায়, তাই না? জনসাধারণকে, এটা হচ্ছে জনসাধারণের উদ্দেশ্যে তারা এই বিবরণটা বানায়, এবং এটা হচ্ছে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের একটা আমন্ত্রণ, একটা ইনভিটেশন। তারা ইনভাইট করে যে আপনারা আমাদের শেয়ার বা আপনারা আমাদের ঋণপত্রটা ক্রয় করেন, আমাদেরকে টাকা দেন। তাদেরকে তো কেউ চিনে না, এই জন্য তারা তখন এই বিবরণপত্র ইস্যু করে তাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে টাকা চায়, তাই না? আচ্ছা, তাহলে এটাও মোটামুটি তোমরা পারছো, সবাইকে থ্যাংক ইউ। কোম্পানি যে দলিলের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানায় তাকে বলা হয় বিবরণ পত্র। আচ্ছা, আমরা পরের এমসিকিউতে চলে যাই। কোনটি স্মারকলিপির ধারা নয়? স্মারকলিপির ধারা, স্মারকলিপির ধারা জানতে হবে, তাই না? স্মারকলিপির ধারা কোনগুলো? ধারাতে আমি যাব, তার আগে দেখি তোমরা অ্যান্সার দিতে পারো কিনা। 5-এর অ্যান্সার কোনটা হবে? ক, খ, গ, ঘ। 5-এর অ্যান্সার কে দিতে পারবে? সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিচ্ছ। 5-এর অ্যান্সার কে দিতে পারবে? কোনটি স্মারকলিপির ধারা নয়? উদ্দেশ্য, দায়, মূলধন, ন্যূনতম চাঁদা। সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে দাও। 5-এর অ্যান্সার কি হবে? ক, খ, গ নাকি ঘ? জাহিদুল ইসলাম জাহিদ, মিম, সিমি, নাজমুল অ্যান্সার দিয়েছিল 4-এর বি। নাজমুল 5-এর অ্যান্সার দিয়ে দাও তো দেখি ভাইয়া, 5-এর অ্যান্সারটা দিয়ে দাও। জুই অ্যান্সার করেছে 5-এর। রুকসানা অ্যান্সার করে দিয়েছো, জাহিদ অ্যান্সার করে দিয়েছো, বাকিরা অ্যান্সার করে দাও। প্রায় 100 জন আমাদের সাথে কানেক্টেড, সবাই একটা করে কমেন্ট করলেই তো 100 কমেন্ট হয়ে যায়, তাই না? আরে দেখে দেখেও তো কমেন্ট করা যায়, তাই না? আরেকজনেরটা দেখেও তো কারেক্ট অ্যান্সার কমেন্ট করা যায়। তোমাদের মাথায় আসলে বুদ্ধি নেই। আমি হলে আরেকজনেরটা দেখে দেখে অ্যান্সার করে দিতাম। হ্যাঁ, মাহবুব আক্তার সিমি আবার অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। তো যারা যারা সবাই ডি অ্যান্সার করেছো, ন্যূনতম চাঁদা, তাই না? আসো দেখি আমাদের স্মারকলিপির ধারা কোনগুলো। দেখো, স্মারকলিপির বিষয়বস্তু বা ধারাসমূহ আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমে রয়েছে নামধারা, আমাদের প্রতিষ্ঠানটার নামটা কি হবে। অবস্থান ও ঠিকানা ধারা, আমাদের প্রতিষ্ঠানের অবস্থান কোথায় হবে, ঠিকানা কোথায় হবে। উদ্দেশ্য ধারা, আমাদের প্রতিষ্ঠানটার উদ্দেশ্য কি, আমরা কি করার জন্য আসলে আমরা এই প্রতিষ্ঠানটা তৈরি করেছি, আমাদের উদ্দেশ্যটা কি। মূলধন ধারা, আমাদের কতটুকু মূলধন থাকবে। তোমরা যারা অ্যাকাউন্টিং এ শেয়ারের অঙ্ক করেছো বা দেখেছি আর্থিক বিবরণী অঙ্ক করছো, তোমরা কিন্তু এখানে দেখছো যে অনুমোদিত শেয়ার, তাই না? অনুমোদিত শেয়ারের একটা সংখ্যা থাকে লিমিটেড, যে সে কতটুকু পর্যন্ত শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারবে। তো সেই মূলধন ধারা, তারপরে সে দায় ধারা, তাদের কতটুকু দায় থাকবে। সম্মতি ধারা, তাদের যারা পরিচালক আছে বা শেয়ার হোল্ডার আছে তারা সম্মতি প্রদান করছে কিনা, তাই না? তাহলে কি কি ধারা আছে আমাদের? নাম ধারা, অবস্থান ও ঠিকানা ধারা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, দায় ধারা এবং কি লাস্টে আছে সম্মতি ধারা। তোমাদের কিন্তু এই 6টা ধারাই সুন্দর মতো মুখস্থ করে রাখতে হবে, তাই না? ধারা থেকে কিন্তু এমসিকিউ আসে আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে বারবারই। স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী থেকে কিন্তু প্রশ্ন হয়, রেগুলার প্রশ্ন হয়। তাহলে আমরা ধারাগুলো দেখলাম, এখন যদি আমরা অ্যান্সারে যাই, তোমরা ন্যূনতম চাঁদা দিয়ে দেখো তো। উদ্দেশ্য ধারা আমাদের ছিল না? ছিল। দায় ধারা ছিল না? ছিল। মূলধন ধারা ছিল না? ছিল। ছিল না কোনটা? ছিল না হচ্ছে ন্যূনতম চাঁদা, তাই না?
ন্যূনতম চাঁদা যেহেতু ছিল না, এটাই আমাদের অ্যান্সার। কোনটি স্বাভাবিক ধারা নয়? এই যে নয়, এই নয় কথাটা কিন্তু অনেকে খেয়াল করো না, তাই না? আমার আমি নিজে যখন ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের পরীক্ষা দিয়েছিলাম 2018 সালে, আমার 2টা এমসিকিউ এইভাবে মিস হয়েছিল যে আমি 9টা খেয়াল করি নাই। নয় বা নেই, এই যে নেগেটিভ ওয়ার্ডটা থাকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকে মিস করে যাও, এটা কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? এই ছোটখাটো ভুলের জন্য কিন্তু অনেক সময় অনেক বড় ড্যামেজ দিতে হয়, তাই না? তাহলে কোনটা নয়? ন্যূনতম চাঁদা, এটা আমাদের স্মারকলিপি ধারা 9। আচ্ছা, তাহলে আমরা যদি পরেরটায় যে একটি যৌথ মূলধনী কারবারের স্মারকলিপির বিষয়বস্তুর মধ্যে কোনটি থাকে না, তাহলে আবার এখন তোমরা অ্যান্সার করো, কোনটা হবে বলো তো? ক, খ, গ, ঘ, চারটার মধ্যে কোনটা হবে? সবাই অ্যান্সার করে দাও। 6-এর অ্যান্সার কোনটা? আমি কিন্তু একটু আগে তোমাদেরকে ধারা দেখিয়েছি, তাই না? 6টা ধারা ছিল, এই 6টার মধ্যে কোনটা এখানে নাই? এই যে না, কোনটি থাকে না? নাটা খেয়াল করো ভালোভাবে। এবার দেখো কোনটা নাই। 6-এর অ্যান্সার কোনটা হবে? সবাই 6-এর অ্যান্সার দিয়ে দাও। ভাইয়া এটা কোন সাবজেক্ট? এটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা, যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা, তাড়াতাড়ি সবাই 6-এর অ্যান্সার করে দাও। আমরা কিন্তু আজকে জাস্ট কোশ্চেন সলভ করব, 20টা কোশ্চেন সলভ করব ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের 20টা কোশ্চেন সলভ করব। 6-এর বি, 6-এর সি, নাজমুল হাসান জুই বলেছ 6-এর সি, রুকসান আক্তার মিম বলেছে 6-এর বি। এই তো ঝামেলা লাগছে, তাই না? দেখি বাকিরা কি বল, কে জুয়ের দলে যাবা, কে মিমের দলে যাবা? দেখি জুয়ের দলে কে যেতে চাও, মিমের দলে কে যেতে চাও? তাড়াতাড়ি তাড়াতাড়ি। জাহিদুল ইসলাম জাহিদ, ও বলছে গ, মানে জুয়ের দলে চলে গেছে জাহিদ। বাকিরা কার দলে? বি নাকি সি? বি হচ্ছে জুই, আর সি হচ্ছে, না সি হচ্ছে জুই, সরি, আর বি হচ্ছে মিম। আচ্ছা, এবার কি? এবার উল্টাই দিলাম, ঠিক আছে? না, আচ্ছা দেখো তো, অপশনগুলো আমরা চেক করি। নামধারা আছে, নামধারা আছে, নামধারা আছে, তাই না? এটা আছে। তারপরে দেখো কারবারের এলাকা ধারা, এলাকা নাই। এই যে অবস্থান, দেখছো এলাকা লেখা নাই, কিন্তু কি লেখা আছে? অবস্থান লেখা আছে। একদম হুবহু কিন্তু নাও থাকতে পারে, বুঝে নিতে হবে, হ্যাঁ, মাথা দিয়ে খেলতে হবে। অবস্থান লেখা আছে, অবস্থান মানে কিন্তু এলাকা, তাই না? যে এলাকার অবস্থান কি একই জিনিস, অবস্থান আর এই যে এলাকা একই জিনিস, তার মানে এটাও আছে। ব্যবসায়ের শুরু, দেখো তো শুরু আছে নাকি, শুরু শেষ আছে? নাই, কোনো শুরু শেষ নাই কিন্তু। তারপর আবার দেখো উদ্দেশ্য ধারা, দেখো তো উদ্দেশ্য ধারা আছে কিনা, এই যে উদ্দেশ্য ধারা আছে, তাই না? তার মানে 3টা অপশন আছে, একটা অপশন নাই। কোনটা নাই? যে ব্যবসায়ের শুরু, তার মানে গ নাই। তার মানে যারা গ অ্যান্সার করছো তারাই কি? হ্যাঁ, নাজমুল খান বলছে আমি কনফিউজড হয়ে বি বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ, এইভাবে কনফিউজড হয়ে ধরাটা খেয়ে আসবে এডমিশনে, ঠিক আছে? সি হবে, সি, ব্যবসায়ের শুরু। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা আরেকটু সামনে চলে যাই। হ্যাঁ, 6টা কোশ্চেন আমাদের শেষ। পাবলিক লিমিটেড কোম্পানির পরিমেল নিয়মাবলীতে সন্নিবেশিত বিষয়বস্তুর মধ্যে নিম্নোক্ত কোনটি সঠিক? কোম্পানির নাম, দায় মূলধন, কোম্পানির পরিচালকদের বৃত্তান্ত, কোনটাই না। ঠিক আছে, 7 কেউ পারবা? আচ্ছা থাক, তোমাদের হেল্প করে দিই। দেখো তো পরিমেল নিয়মাবলী বিষয়বস্তু কি কি থাকে? পরিচালকদের তথ্য থাকে, মূলধন বিষয়ক তথ্য থাকে, শেয়ার সংক্রান্ত তথ্য থাকে, সভা সংক্রান্ত তথ্য থাকে, ঋণ গ্রহণ থাকে, লভ্যাংশ থাকে, হিসাব রক্ষণ থাকে, নিয়োগ থাকে, সিলমোহর থাকে, বিলোপ সাধনা থাকে, তাই না? কত কিছু থাকে, কয়টা? 10টা। তো 10টা কিন্তু আমাদের জানা লাগবে, 10টা না জানলে কিন্তু আমরা এমসিকিউ সলভ করতে পারবো না, তাই না? সবাই একটানে পড়ে ফেলো তো, পরিচালক, মূলধন, শেয়ার, সভা, ঋণ, লভ্যাংশ, হিসাব রক্ষণ, নিয়োগ, সিলমোহর, বিলোপ সাধন। 10টা মুখস্থ করতে হবে মাত্র, 10টা, 10টা মাত্র, বেশি না। পরিচালকদের তথ্য, মূলধন বিষয়ক তথ্য, শেয়ার সংক্রান্ত তথ্য, সভা সংক্রান্ত তথ্য, ঋণ গ্রহণ, লভ্যাংশ, মানে এটা হচ্ছে একদম ডিটেলস। হ্যাঁ, স্মারকলিপিতে যেমন একদম মেইন বিষয়গুলো থাকে, পরিমেল নিয়মাবলীতে একদম কোম্পানির ডিটেলস, ইন ডিটেলস, আসলে কোম্পানিটা কি, একটা নারী নক্ষত্র, সবকিছু থাকে হচ্ছে পরিমেল নিয়মাবলীতে। ওকে, তাহলে আমরা একটু চেক করি। হ্যাঁ, আচ্ছা চেক করার আগে তোমাদের থেকে অ্যান্সারের কোশ্চেন, মানে কোশ্চেনের অ্যান্সার নিব।
7 পাবলিক লিমিটেড কোম্পানির পরিমেল নিয়মাবলীতে সন্নিবেশিত বিষয়বস্তুর মধ্যে নিম্নোক্ত কোনটি সঠিক? কোম্পানির নাম, দায় মূলধন, কোম্পানির পরিচালকদের বৃত্তান্ত কোনটি নয়। দেখি এটা অ্যান্সার কে দিতে পারো। এই যে এখানে কিন্তু আমি আবার আরেকবার দেখাই দিলাম তোমাদের, নাও আর দেখাবো না। এবার অ্যান্সার দাও, 7 অ্যান্সার দাও, 7 অ্যান্সার দাও। মাও একটা সিমি বলছো, সি, এটা কে? সিমি না? সিমি। আর কে কি অ্যান্সার দিবা বলো? নাজমুল আবারও সিমির দলে গেছে, সি। আচ্ছা, এরপরে আর কে আছো? আর কে আছো? নাম, দায় মূলধন, বৃত্তান্ত কোনোটাই না। তাড়াতাড়ি সবাই দ্রুত 7 অ্যান্সার করে দাও। পাবলিক লিমিটেড কোম্পানির পরিমেল নিয়মাবলীতে সন্নিবেশিত বিষয়বস্তুর মধ্যে নিম্নোক্ত কোনটি সঠিক? কোম্পানির নাম, কোম্পানির দায় মূলধন কোনটা আছে? পরিমেল নিয়মাবলীর ভিতরে কোনটা আছে? কোম্পানি পরিচালকদের বৃত্তান্ত নাকি কোনোটাই নাই? এগুলো একটাও নাকি কোনোটাই নেই? কোনটা আছে বলো? মাত্র কয়জন অ্যান্সার দিছো? 4 জন অ্যান্সার দিছো মাত্র। সিমি আবারও বলছে সি। আচ্ছা হ্যাঁ, মানছি তো তুমি সি বলছো। আর কেউ? অন্য কেউ অন্য অপশন বলবা? বলবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই দেখি কোনটা কোনটা আছে। প্রথমে দেখি তো কোম্পানি পরিচালকদের বৃত্তান্ত, যেটা সিমি বলছে, 2বার অ্যান্সার দিছে। হ্যাঁ, একবার সি বলেনি, সে 2বার সি বলছে। সি 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 সি। আচ্ছা যাই হোক, দেখি তো আছে নাকি। ও সরি, এই যে পরিচালকদের তথ্য আছে না, 1 নম্বরেই তো আছে। তো পরিচালকদের তথ্যের ভিতরেই কিন্তু পরিচালকদের নাম থাকবে, তাই না? তাহলে প্রথমেই ভুল, তার মানে এটা হবে না, পরিচালকদের বৃত্তান্ত হবে না। এবার আসলে দেখি দায় মূলধন আছে কিনা। আছে? দায় মূলধন নাই, দেখা যাচ্ছে না তো, দায় মূলধন নাই। আচ্ছা আবার দেখি তো, নাকি কোনটা ছিল নাকি নাই। ও না, দেখছো তোমরা কারেক্ট, দেখলাম একটু তোমাদেরকে। তাহলে কোম্পানি পরিচালকদের বৃত্তান্ত এটাই কিন্তু আছে, দেখো কোনটি সঠিক, তার মানে কোনটা আছে, তাই না? খেয়াল করছো? তার মানে কিন্তু এটাই সঠিক, সি নাম্বার। কিন্তু বাকিগুলো কিন্তু নাই। কোম্পানির নাম নাই, আছে পরিমেল নিয়মাবলীতে নাই। তারপরে দায় মূলধন নাই, আছে নাই। কিন্তু কোম্পানি পরিচালকদের বৃত্তান্ত এটা ঠিকই আছে 1 নম্বরে, তার মানে এটাই সঠিক, এটাই কি সঠিক। আচ্ছা তাহলে পরিমেল নিয়মাবলী গেল, স্মারকলিপি গেল, এরপরে কি আছে? এরপর আছে হচ্ছে আমাদের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 4.0। ওকে, দেখো 4.0 তে আমরা কি করব? 4.0 তে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে যা যা করা লাগে সবকিছু আমরা তোমাদের কমপ্লিট করে দিব। একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন কোর্সে A to Z তোমরা কিন্তু ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 4.0 তে পেয়ে যাবা। আমাদের সি ইউনিটের যে 5টা সাবজেক্ট লাগে, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স অথবা মার্কেটিং, 5টা সাবজেক্টেরই অনেকগুলো ক্লাস থাকবে, এক্সাম থাকবে, পরীক্ষা থাকবে। তোমাদের সপ্তাহে মিনিমাম 5টা ক্লাস থাকবে, 5টা এক্সাম থাকবে, উইকলি এক্সাম থাকবে, মান্থলি এক্সাম থাকবে, এবং কোর্সের শেষে 20টা ফুল মডেল টেস্ট থাকবে কিন্তু, ঠিক আছে? তো তোমরা একদম নিজেদেরকে যাচাই বাছাই করে নিতে পারবে, একদম ঝালাই করে নিতে পারবে অ্যাডমিশনের আগে, এবং আশা করছি তোমাদের প্রিপারেশনটা বেস্ট হবে। এবং কি, আমাদের নর্মালি কোর্সের ফি হচ্ছে 5,500 টাকা, কিন্তু সেটা এখন অফারে মাত্র 3,000 টাকায় চলতেছে। সেটা কিন্তু এখন মাত্র, হ্যাঁ মাহবুব একটা সি হচ্ছে, তুমি রাইট, ইয়েস তুমি রাইট, দেখলাম আর কি একটু ঘুরে রাইট হও কি হও না, মানে অন্য কেউ আর কি অন্য দলে চলে যায় কিনা। আচ্ছা ঠিক আছে, কোথায় ছিলাম? এই যে তোমাদের প্রবুক গুলা দেখো, তোমাদের যে 5টা সাবজেক্টের 5টা প্রবুক, তোমরা যদি এখন যে অফারটা চলতেছে মাত্র 3,000 টাকার 2,999 টাকা, যেটা মানে 3,000 টাকায় 1 টাকা কম, 1 টাকা গিফট দিবে আর কি, তোমাদের 1 টাকা বেশি আমাদের দিবা। যাই হোক, তো এই যে 3,000 টাকার অফার চলতেছে, 3,000 টাকার অফারে কিন্তু শুধু কোর্স না, কোর্সের সাথে কিন্তু তোমরা এই প্রবুক যে 5টা প্রবুক দেখো, এক একটা প্রবুক 500 টাকা করে সেল করলেই তো 5টা প্রবুকের দাম 2,500 টাকা হয়ে যায়, তাই না? তো আমরা তোমাদের থেকে নিচ্ছি মাত্র 3,000 টাকা। 3,000 টাকায় তোমরা মিনিমাম 165টা ক্লাস, 100টা এক্সাম, চিন্তা করো কয়টা, 165টা হচ্ছে কি ক্লাস, আর হচ্ছে 100টা এক্সাম তোমরা পাবা। তো এটাকে অন্য কোথাও পাবা না, এতগুলা ক্লাস এতগুলো এক্সাম তো অফলাইনেও নেয় না। তো
এটা হচ্ছে আমাদের কোর্স ফি মাত্র হচ্ছে 2,999 টাকা, যেটা আমরা 4,500 5,500 সেল করি। কয়েকদিন পরে যখন কোর্সের তোমার মেয়াদ শেষ হয়ে যাবে, তো আশা করছি যে সবাই দ্রুত পেইড বেসে ভর্তি হয়ে যাবে। আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। এইচএসসি টা শেষ হয়ে গেলে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো সবাই কিন্তু দ্রুত ভর্তি হয়ে যাও। হ্যাঁ, অনেকে ভর্তি হয়ে গেছে অলরেডি, তোমরা লেট করো না। চলো আমরা সামনে যাই। কোন সভা কোম্পানির জীবনকালে কেবল একবার অনুষ্ঠিত হয়? 8 নাম্বার সভা, তাই না? একটা কোম্পানি কি করে? অনেকগুলো সভা করে। সে কোন সভা কোম্পানি শুধুমাত্র জীবনে একবার করলেই হয়? সাধারণ সভা, বিধিবদ্ধ সভা, বিশেষ সাধারণ সভা, শ্রেণী সভা। বলো তো 8 এর অ্যান্সার কি হবে? 8 এর অ্যান্সার কে বলতে পারবা? প্রবুক পেয়ে যাবা, ভর্তি হলেই পেয়ে যাবা। ভর্তি হলে তোমাদের একদম বাসায় পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ার করে, ঠিক আছে? প্রবুক পেয়ে যাবা। তোমাদের সবার নাম তো লিস্ট করা আছে, যারা যারা ভর্তি হয়েছে সবার বাসায় চলে যাবে সুন্দরবন কুরিয়ার, নাইলে কি যেমনি খুশি অমনি চলে যাবে। 8 এর অ্যান্সার বলে দাও সবাই। 8 এর অ্যান্সার কি হবে? সাধারণ সভা নাকি বিধিবদ্ধ সভা নাকি বিশেষ সাধারণ সভা নাকি শ্রেণী সভা, কোনটা হবে বলো তো? 8 এর অ্যান্সার জুই বলছে বি, নাজমুল বলছে বি। কোন সভা কোম্পানি জীবনকালে কেবল একবার অনুষ্ঠিত হয়? আর কেউ অ্যান্সার করতে চাও? দেখি এবার অন্য কেউ আবার চলে যাও নাকি অন্যদিকে? যাবো না কেউ? আমি চলে যাব না? আমিও যাব না। দেখি তো কোনটা হয়। দেখো, কোম্পানি নরমালি 3 ধরনের সভা করে, ঠিক আছে? 3 ধরনের কোম্পানি সভা করে। প্রথম হচ্ছে বার্ষিক সাধারণ সভা, যেটা ধারা হচ্ছে 81। ধারাটা মনে রাখতে পারো, অনেক সময় ধারা থেকে এমসিকিউ দিয়ে দিতে পারে যে বার্ষিক সাধারণ সভা কত ধারার ভিতরে। তো এটা হচ্ছে 81 নম্বর ধারা, বিধিবদ্ধ সভা হচ্ছে 83 নম্বর ধারা, আর সাধারণ সভা হচ্ছে 84 নম্বর ধারা। ওকে, তো বার্ষিক সাধারণ সভা যেটা, হ্যাঁ, অ্যানুয়াল জেনারেল মিটিং, এজিএম, এটা কিন্তু আমাদের নিবন্ধন মানে কোম্পানি শুরু করার একদম 18 মাসের মধ্যে। 18 মাস কিন্তু বেশি দিন না, 1.5 বছরের মতো। 12 মাসে 1 বছর, 18 মাসে কি 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে তোমার অবশ্যই করতে হবে, ঠিক আছে? আর বিধিবদ্ধ সভা হচ্ছে কার্যারম্ভের অনুমতিপ্রাপ্ত প্রাপ্তির, মানে কাজ শুরু করার যে একটা অনুমতি, পারমিশন থাকে, এই পারমিশনটা পাওয়ার মাত্র 30 দিন পরে এবং সর্বোচ্চ 180 দিনের মধ্যে। মানে 1 মাস পর থেকে 180 দিন। 180 দিনে কয় মাস হয়? 318, 6 মাস। 1 মাস পর এবং 6 মাসের আগে কিন্তু তোমার এটা কি করতে হবে? মিটিংটা করতে হবে। আরেকটা হচ্ছে বিশেষ সাধারণ সভা। এটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যদি শেয়ার হোল্ডারদের মধ্যে মতামত নেয়, তখন এই সভাটা আসলে করতে হয়। ধরো কোম্পানিতে একটা স্পেশাল কোন একটা সিচুয়েশন তৈরি হইলো, তাই না? তখন যদি কোম্পানি মনে হয় যে কোম্পানির একটা সভা করা দরকার, তখন হচ্ছে এই বিশেষ স্পেশাল, তাই না? স্পেশালি সাধারণ সভাটা করা যেতে পারে। এটা যদি কোনো স্পেশাল কোনো অকারেন্স হয়, তখন কোনো ঝামেলা হইতে পারে বা নতুন কোনো অপরচুনিটি আসতে পারে, তখন আমাদের বিশেষ সাধন করা হয়। এটা তেমন একটা আসে না, বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বার্ষিক সাধারণ সভা নিবন্ধনের 18 মাসের মধ্যে, আর হচ্ছে বিধিবদ্ধ সভা কার্যালয় অনুমতিপত্র প্রাপ্তের 30 দিন পর এবং সর্বোচ্চ 180 দিনের মধ্যে। এটা খেয়াল রাখলেই হবে। তাহলে এবার আসো আমাদের কোশ্চেনে, কোন সভা কোম্পানি জীবনকাল কেবল একবার? তাহলে এই সাধারণ সভা তো আমাদের কি শুরুতেই করা হয় এবং কি প্রতি বছরই করতে হয়, কিন্তু বিধিবদ্ধ সভা শুধুমাত্র একবার করলেই হয়। বারবার করা যেতে পারে, বাট কমপক্ষে একবার জীবনে করতেই হয়। এটা বাধ্যতামূলক ভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা এটাও পারলা। তাহলে 8 নম্বরের পরে চলো আমরা সামনে যাই। পাবলিক লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড বলো তো? একটু আগে একজন বলছিল যে কোম্পানি নাকি লিমিটেড, না, কোন বিষয়টা লিমিটেড খেয়াল করো। পরিচালকদের সংখ্যা লিমিটেড, শেয়ার সংখ্যা লিমিটেড, শেয়ার হোল্ডারদের দায় লিমিটেড, নাকি শেয়ার হোল্ডারদের সংখ্যা? একটা হচ্ছে শেয়ার সংখ্যা আর একটা শেয়ার হোল্ডারদের সংখ্যা। হ্যাঁ, দুটো কিন্তু সেম হয় না, ডিফারেন্ট হইতে পারে। 9 এর অ্যান্সার দাও দেখি। 9 এর অ্যান্সার কে পারবে? সহজ, 9 এর অ্যান্সার কিন্তু খুবই সহজ। 9 এর অ্যান্সার দাও। জুই আছো, জাহিদ আছো, সিমি আছো, নাজমুল আছো, সবাই 9 এর অ্যান্সার দিয়ে দাও তো। আর আমাদের সাথে আরো অনেকে আছো যারা জয়েন করছো, তারাও অ্যান্সার দিতে পারো। সবাই দ্রুত 9 এর অ্যান্সারটা দিয়ে দাও। পরিচালকদের সংখ্যা হবে নাকি শেয়ার সংখ্যা হবে, নাকি শেয়ার হোল্ডারদের দায় হবে, নাকি শেয়ার হোল্ডারদের সংখ্যা হবে? জাহিদুল ইসলাম জাহিদ বলছো গ, এটা বলছে জাহিদ। অন্য কেউ? নাজমুল বলছে সি, নাজমুল সি বলছে। আর কেউ? সিমি বলছে সি। সবার আগে যে বলবে তার নাম লিখবো বোর্ডে। ওকে, ডিল।
যে সবার আগে বলবে তার নাম বোর্ডে লেখা হবে। আর কেউ লাবিব হাসান বলছে গ। হ্যাঁ লাবিব, ওয়েলকাম আমাদের লাইভে। নাজমুল হাসান ভাইয়া, আটে কি বি রাইট ছিল? আচ্ছা আটে কি ছিল দেখি তো আমরা একটু। আটে, হ্যাঁ আটে বি রাইট ছিল তো। এ তো হচ্ছে আমাদের সাধারণ সব, এটা প্রতি বছরই করা লাগে। হ্যাঁ এটা প্রতি বছরই করা যায়, প্রতি বছরে করা যায়, কিন্তু বিধিবদ্ধ সভা জীবনে একবার করতেই হয়। ঠিক আছে, তাহলে নয়ের অ্যান্সার গ। আচ্ছা রুকসান আক্তার মিম বলছে নয়ের অ্যান্সার এ। নয়ের অ্যান্সার এ না, এ হবে না। নয়ের অ্যান্সার কি এ হবে? নয়ের অ্যান্সার তো এ হবে না। কারণ কি জানো, পরিচালকদের সংখ্যা তো লিমিটেড না, বলা হয়েছে যে সর্বনিম্ন কয়জন, তাই না? পাবলিক লিমিটেড একটা লিমিট আছে, এবং কি এই প্রাইভেট লিমিটেডের ন্যূনতম একটা লিমিট আছে যে মিনিমাম এই কয়জন হওয়া লাগবে, কিন্তু সর্বোচ্চ কতজন হবে তার কোনো লিমিট নেই। পরিচালক সংখ্যা অনেক হইতে পারে, শেয়ার সংখ্যা অনেক হইতে পারে, শেয়ার হোল্ডারদের সংখ্যাও অনেক হইতে পারে, কিন্তু দায় অনেক হবে না। দায়টা হচ্ছে লিমিটেড। কাদের দায়? শেয়ার হোল্ডারদের। আমি একটু আগে তো বুঝাইলাম যে তুমি যদি 100 টাকা দামের 10টা শেয়ার কিনো, তাহলে তোমার কত টাকা হবে? 1000 টাকার তোমার হচ্ছে শেয়ার মূলধন তোমার এই কোম্পানিতে আছে। তোমার যদি লস যায়, কোম্পানি যদি একদম মনে করো লসে ডুবে একদম শেষ হয়ে যায়, তোমার কিন্তু সর্বোচ্চ এই 1000 টাকাই লস হবে। কোম্পানির 1000 কোটি টাকা লস হোক, তোমার কিন্তু শুধুমাত্র এই 1000 টাকাই লস হবে, এর থেকে বেশি কিন্তু তোমার লস হবে না। এই জন্য তোমার দায়টা হচ্ছে কি সীমাবদ্ধ, শেয়ার হোল্ডারদের দায় হচ্ছে সীমিত। এই জন্য পাবলিক লিমিটেড কোম্পানিকে লিমিটেড বলা হয়। আবারও বলি, কোম্পানির দায় কিন্তু লিমিটেড না, কোম্পানির দায় অনেক। শুধুমাত্র শেয়ার হোল্ডার যারা, শেয়ার হোল্ডারদের দায় হচ্ছে লিমিটেড। আর কোম্পানি আর শেয়ার হোল্ডার কিন্তু আলাদা। ঠিক আছে, একটু আগে বলছি কোম্পানি নিজে একজন আলাদা পার্সনের মতো কাজ করে, তাই না? তাহলে সিমি তো সঠিক বলছে। মিম ভুল অ্যান্সার বলছিলা। নাজমুল সবার আগে বলছো কোথায় দেখি? না, নাজমুলের আগে তো জাহিদ বলছে, ওই যে গ বলছে। জাহিদ তুমি গয়ের সাথে নাম্বারে মেনশন করে দিও, নাহলে অনেকে মনে করতেছে তুমি বলতেছো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নাজমুল মন খারাপ করে না, পরেরটাই দেখি সবার আগে দিতে পারো কিনা। আচ্ছা, 9 পর আমরা চলে যাই হচ্ছে 10-এ। পাবলিক লিমিটেড কোম্পানির দৈনন্দিন ব্যবস্থাপনা কারা সম্পন্ন করে বলতো? সারাদিনের যেসব কাজ, সেই সারাদিনের কাজগুলো আসলে কারা করে? সকল মালিক করে? মালিকরা পাবলিক লিমিটেড কোম্পানিতে এসে করে, নাকি পরিচালনা পর্ষদ করে, নাকি নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা করে, নাকি উপরে সবাই করে? কে করে বলতো? 10-এর অ্যান্সার কে হবে? কে সারাদিনে সব টুকটাক কাজগুলো করে একটা কোম্পানির? ডিরেক্টররা করে, নাকি মালিকরা করে, নাকি ম্যানেজাররা করে, নাকি সবাই করে? সবাই করলে এটা খিচুড়ি পাকায় যাবে না, সবাই করবে না, তাই না? তাহলে বলো, সবাই না করলে কে করতে হবে? সবাই করবে না। সবাই না করলে কে করবে বলো? 10-এর অ্যান্সার কি হবে? 10-এর অ্যান্সার কে আগে দিতে পারবা? 10-এর অ্যান্সার কে আগে দিতে পারবা দেখি, তার নাম লিখবো বোর্ডে। জাহিদুল ইসলাম জাহিদ বলছে 10-এর অ্যান্সার খ। এটা কে বলছে? এটা বলছে জাহিদ। অন্য কেউ কোনো অপশন যদি বলো, তাহলে তার নাম লিখবো। আচ্ছা, লাইভে প্রবলেম হইতে পারে। নাজমুল খান বলছে বি, এটাও বলছে বি। আচ্ছা, আর কেউ? সম্রাট শাহজাহান, থ্যাংক ইউ বন্ধু। আর কেউ? সবাই অ্যান্সার বি বলছো, কিন্তু অ্যান্সারটা যদি আমি বলি সি, তাহলে কেমন হবে? দেখো, দৈনন্দিন ব্যবস্থাপনা কিন্তু, হ্যাঁ এটা কিন্তু আবার কোম্পানির পরিচালনার সাথে মিলেও না। কোম্পানি পরিচালনা যদি বলতো যে পাবলিক লিমিটেড কোম্পানি পরিচালনা করে কারা, তাহলে হবে হচ্ছে পরিচালনা পর্ষদ। হ্যাঁ, এটা একটু খেয়াল করে, একটু ট্রিকি আছে। এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে দৈনন্দিন ব্যবস্থাপনা। কথাটা কিন্তু একটু ডিফারেন্ট। ব্যবস্থাপনা কারা করে? যারা ব্যবস্থাপক, যারা ম্যানেজার, তারা ব্যবস্থাপনা করে। ঠিক আছে, এটা একটু ভুল করছো তোমরা সবাই মোটামুটি, এটা ভুল করা যাবে না। পরিচালনা করে হচ্ছে পরিচালকগণ, কিন্তু ব্যবস্থাপনা করে হচ্ছে ব্যবস্থাপকগণ। ঠিক আছে, কোম্পানি যারা ম্যানেজার থাকে এরা কিন্তু দৈনন্দিন যে কাজগুলো এগুলো তারা করে। কোম্পানি যারা পরিচালক, বোর্ড অফ ডিরেক্টর, তারা কিন্তু প্রতিদিনের কাজগুলো করে না, তারা হচ্ছে বড় নিয়ম নীতিগুলো তারা সেট করে। হ্যাঁ, একটা কোম্পানি কিভাবে কি চলবে এগুলো তারা নিয়ম নীতি সেট করে, কিন্তু প্রতিষ্ঠানটা চালায় হচ্ছে ব্যবস্থাপকগণ তাদের পরিচালকদের নিয়ম নীতি অনুযায়ী। ঠিক আছে, তো মন খারাপ করার কিছু নেই। ফয়সাল হোসেন বলছে গ, থ্যাংক ইউ। রুকসান আক্তার মিম বলছে সি, থ্যাংক ইউ, তোমাদেরটা হয়েছে।
যাদেরটা হয় নাই মন খারাপ করার কিছু নাই, পরেরটা অবশ্যই তোমরা পারো ইনশাআল্লাহ। চলো আমরা চলে যাই 11 নম্বর। প্রাইভেট লিমিটেড কোম্পানি কোন উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারে না? ভালো করে দেখো, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক না কিন্তু, এটা একটু খেয়াল করবা। প্রাইভেট লিমিটেড কোম্পানি কোন উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারে না? পারে না, হ্যাঁ, এই নাতে আওলা যাবে না। বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে, পরিচালকদের মধ্যে, জনগণের মধ্যে, বিদেশিদের মধ্যে কাদের থেকে তহবিল সংগ্রহ করতে পারে না? সবাই 11 অ্যান্সার করে দাও দেখি। 11 পারবা? সবাই পারবা? 11 অ্যান্সার সবাই পারবা? মাহবুব আক্তার সিমি বলছে 11 অ্যান্সার সি। সিমি বারবার রিপ্লাই দিতেছে সবার আগে, থ্যাংক ইউ। নুসরাত জাহান জুই বলছো সি। আর কেউ? মিম বলছো সি, নাজমুল বলছো সি, সব সি 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 সি। ঠিক আছে, আর কেউ অন্য কোনো অপশন বলতে চাও? কেউ কেউ অন্য কোনো অপশন বলতে চাও? বলতে পারো, এটাই শেষ সুযোগ, এরপর আর কোনো সুযোগ নেই। 11 অ্যান্সার সি, সবাই বলছে হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সি রাইট অ্যান্সার, তাই না? দেখো, এটা হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্যটা কি? পাবলিক আর প্রাইভেটের পার্থক্যটা যদি আমি একটু বলি, পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে মানে পাবলিক, সে সবার কাছ থেকে শেয়ার কিনতে পারবে, একটা শেয়ার বিক্রি করতে পারবে। যখন একটা পাবলিক কোম্পানি লিমিটেড বাজারে নতুন আসে, তারা কিন্তু আইপিও ইস্যু করে, তাই না? তোমরা সবাই আইপিও আইপিও কথাটা শুনছো। কেউ আইপিওর ফুল মিনিংটা বলতে পারবা? তাহলে বুঝবো তার প্রিপারেশন মোটামুটি ভালো, ইউনিভার্সিটি চান্স পাওয়ার কিছুটা সম্ভাবনা আছে। দেখি তো আইপিওর ফুল মিনিং কে বলতে পারো কিনা। আইপিওর ফুল মিনিং কে বলতে পারো? আইপিওর ফুল মিনিং? নাজমুল হাসান বলছে সি 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 সেরেননি সি। আচ্ছা, সমস্যা নেই, সব সি সি। অন্তর মল্লিক স্যার কমেন্ট না পড়লে ভালো হতো, পড়লাম তো, সমস্যা কি? আচ্ছা, আইপিওর ফুল মিনিং কে বলতে পারবা? দ্রুত, বেশি সময় নাই। যে পারবা তারটা বুঝবো যে হ্যাঁ, তার প্রিপারেশন ভালো। কেউ পারবা না আইপিওর ফুল মিনিং? আইপিও হচ্ছে যখন একটা প্রতিষ্ঠান প্রথমবারের জন্য বাজারে শেয়ার বিক্রি করতে যায়, শেয়ার বাজারে। নুসরাত জাহান জুই, সাবাস। ইনিশিয়াল পাবলিক অফারিং, নাজমুল খান বলছে যে নুসরাত জাহান জুই, জুই এটা বলতে পারছে, জুই হচ্ছে ফার্স্ট। ইনিশিয়াল পাবলিক অফারিং, শিমু ইসলাম বলছে ওয়ান। ওয়ান আবার কি জানি না, ওয়ান মানে কি বোঝায়। ফয়সাল হোসেন বলছো ইনিশিয়াল পাবলিক অফারিং। সবাই, আচ্ছা সবাই তো এটার ইংলিশ পারলে, এটার বাংলা কে পারবা দেখি তো? ইনিশিয়াল পাবলিক অফারিং, এটার বাংলা, এটাকে বাংলায় কি বলে? বাংলা কে পারবা একটু দেখতে চাই, বাংলা কে পারবা? ইনিশিয়াল পাবলিক অফারিং এটার বাংলা, ইনিশিয়াল পাবলিক অফারিং এর বাংলা কে পারবে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এটাকে বাংলায় কি বলে? ইংলিশ অনেকে পারছো, বাংলা কে পারবা? ইনিশিয়াল পাবলিক অফারিং, ইনিশিয়ালের বাংলা করো, পাবলিকের বাংলা করো, অফারিং এর বাংলা করো। জাহিদুল ইসলাম জাহিদ, হ্যাঁ বলছো, লেটে বলছো আর কি, শুরুতে ফার্স্টে বলতে হবে। সবাই সবাই দ্রুত ইনিশিয়াল পাবলিক অফারিং এর বাংলা বলো। কেউ বলতে পারবা না? প্রাথমিক পাবলিক অফার, অন্তর মল্লিক তুমি ট্রাই করছো, থ্যাংক ইউ, অন্তত ট্রাই করার জন্য থ্যাংক ইউ। কিন্তু পাবলিকের একটা বাংলা আছে, পাবলিক তো বাংলা ওয়ার্ড না, তাই না? পাবলিক কি বাংলা ওয়ার্ড? পাবলিক তো বাংলা ওয়ার্ড না, পাবলিক তো ইংলিশ ওয়ার্ড। পাবলিক প্রাথমিক অফার না, হয় নাই। নুসরাত জাহান জুই বলছো প্রাথমিক গণপ্রস্তাব, সাবাস জুই, আবারও কারেক্ট অ্যান্সার। জুই মনে আইপিওটা পড়ছো না আগে? হ্যাঁ, থ্যাংক ইউ, জুইয়েরটা হয়েছে। তাহলে আইপিওর বাংলা হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাব। আমি ছোট করে লিখে দেই, প্রাথমিক গণপ্রস্তাব। সবাই সবাই ভালো করে মনে রাখো, ঠিক আছে? আইপিওর ফুল মিনিং হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, আর এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে প্রাথমিক
গণপ্রস্তাব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আইপিও মোটামুটি জানলাম। আইপিও কোথা থেকে চলে গেলাম, এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। আচ্ছা, একটা পাবলিক লিমিটেড কোম্পানি কি করে, সবার আগে আইপিও ইস্যু করে। আইপিওটা হচ্ছে কি, আমি শেয়ার বিক্রি করতে চাই জনগণের কাছে, এটা জনগণকে আমরা জানাইলাম। জনগণের পর কি করে, জনগণ যখন আইপিওটা দেখে, আচ্ছা এখন জনগণ যে আইপিওটা দেখে, জনগণ কি আসলে ওদের কি খেয়ে দেয় কোনো কাজ নাই? ওরা কি সারাদিন পেপার পড়ে যে কবে কোন কোম্পানি আইপিও দিল? না, এখানে আসে হচ্ছে শেয়ার ব্রোকার যারা, হ্যাঁ আমরা বাংলা ভাষায় বলি যারা দালাল, হ্যাঁ শেয়ারের দালাল, যারা এই শেয়ারের দালালি বিজনেস করে, এরা হচ্ছে খোঁজ খবর রাখে যে কোন কোম্পানি কখন আইপিও ইস্যু করলো। হ্যাঁ, তারা এই খোঁজ খবরটা রাখে বাজারে কোন নতুন কোম্পানি আইপিও ইস্যু করলো কিনা। তো যখন তারা আইপিও ইস্যু করে, তাদের কাছে তো মনে করো যারা শেয়ার বিজনেস করে তাদের অ্যাকাউন্ট খোলা থাকে। তো তারা দেখা গেল রাত 3টা বাজে ফোন দিয়ে বললো যে ভাই আগামীকালে কিন্তু একটা নতুন কোম্পানি শেয়ার ইস্যু করা হবে, যদি আপনি চান আমি কিনে রাখতে পারি। তখন সে দেখা গেল যে রাতে ঘুমের মধ্যে বললো আচ্ছা ঠিক আছে আপনি কিনেন, সমস্যা নেই। তখন দেখা গেল সে অনেক টাকার শেয়ার আইপিও কিনে রাখলো। হ্যাঁ, তো এটা এখান থেকে কিন্তু আমি আরেকটা জিনিস শিখাতে পারবো, সেটা হচ্ছে এই আইপিওটা কিন্তু যখন ইস্যু করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি মার্কেট, তাই না? আইপিও কোথায় ইস্যু করা হয়? প্রাইমারি মার্কেট। শেয়ার মার্কেট কিন্তু দুই প্রকার, মনে আছে যারা শেয়ার মার্কেট পড়াশোনা করছো? একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, আর একটা হচ্ছে কই লিখবো দাঁড়াও। শেয়ার মার্কেট দুই প্রকার, তাই না? একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, আরেকটা কি, কে বলতে পারবা? একটা প্রাইমারি মার্কেট, আরেকটা সেকেন্ডারি মার্কেট। বাংলা কি হবে? একটা হচ্ছে প্রাথমিক বাজার, আরেকটা হচ্ছে মাধ্যমিক বাজার। প্রাথমিক বাজারে কোনো কোম্পানি নতুন ভাবে প্রথম যখন শেয়ার বিক্রি করে সেটা হয় হচ্ছে প্রাথমিক বাজার। আর যখন একটা কোম্পানি শেয়ার বিক্রি করার পরে জনগণের কাছে শেয়ার থাকে, জনগণ যখন নিজেরা নিজেদের মধ্যে শেয়ার কেনা বেচা করে, সেটা হয় হচ্ছে মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি মার্কেট। তাহলে প্রাথমিক বাজার হচ্ছে যখন আইপিওর মাধ্যমে একটা কোম্পানি নতুন ভাবে শেয়ার বিক্রি করলো, সেটা হচ্ছে প্রাইমারি মার্কেট বা প্রাথমিক বাজার। আর সেই শেয়ারগুলো জনগণ কেনার পরে তারা নিজেদের মধ্যে যখন কেনা বেচা করবে শেয়ার মার্কেটে। বাংলাদেশে কিন্তু আবার দুইটা সেকেন্ডারি শেয়ার মার্কেট আছে, তাই না? কে বলতে পারবে বাংলাদেশে যে দুইটা সেকেন্ডারি শেয়ার মার্কেট আছে, নাম বলতে পারবে কেউ? একটা হচ্ছে ঢাকায় আর একটা হচ্ছে চিটাগং এ। বলো তো নাম কি দুইটার, কে বলতে পারবা? হ্যাঁ, জাহিদুল ইসলাম জাহিদ বলছে অবলেখক। হ্যাঁ, এটা আরেকটু সুন্দর বাংলা আর কি, আমি বলি দালাল। ঠিক আছে, শেয়ারের দালাল। দেখি দুইটা সেকেন্ডারি মার্কেটের নাম কে বলতে পারো? বাংলাদেশে দুইটা সেকেন্ডারি মার্কেট আছে, শেয়ার মার্কেট। কে বলতে পারবা? বাংলাদেশে দুইটা সেকেন্ডারি শেয়ার মার্কেট আছে, সবাই দ্রুত। লাবিব বলছো প্রাইমারি এন্ড সেকেন্ডারি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দ্রুত, হাতে সময় কম। বাংলাদেশে দুইটা সেকেন্ডারি মার্কেট আছে, কে বলতে পারবা? অন্তর মল্লিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সাবাস, তোমারটা হয়েছে কারেক্ট। তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগং স্টক এক্সচেঞ্জ, এটা কে বলছে? এটা বলছে হচ্ছে অন্তর। হ্যাঁ সাবাস, অন্তরের অ্যান্সার কারেক্ট, অন্তর মল্লিক, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে আমাদের প্রাইমারি মার্কেট আমরা জানলাম, সেকেন্ডারি মার্কেট আমরা জানলাম। সেকেন্ডারি মার্কেট আবার দুইটা নামও জানলাম, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ। আচ্ছা ঠিক আছে, তাইলে আসো প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা কিন্তু আইপিও ইস্যু করতে পারে না। এই যে আইপিও আমরা যে ছিলাম, আইপিও, এই আইপিও কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি ইস্যু করতে পারে, কারণ তারা তো প্রাইভেট, তারা নিজেদের মধ্যে শেয়ার কেনা বেচা করে। ওকে, তারা জনগণের কাছে শেয়ার বিক্রি করতে পারে না। তাহলে তারা বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার বিক্রি করতে পারবে, পরিচালকদের মধ্যে শেয়ার বিক্রি করতে পারবে, বিদেশিদের মধ্যে বিক্রি করতে পারবে, কিন্তু কি জনগণের মধ্যে বিক্রি করতে পারবে না। তার মানে 11 অ্যান্সার যারা সি বলছো সবাই কারেক্ট। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বনিম্ন পরিচালক সংখ্যা কয়জন? 1 2 3 নাকি 4? এটা সবাই পারবা, সবাই সবাই অ্যান্সার করো। মাহবুব আক্তার সিমি অ্যান্সার দিছো, ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক হইছে কারেক্ট। রুকসান আক্তার মিম অ্যান্সার দিছো, ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কারেক্ট। মাহিমউদ্দিন রিফাত তুমি অ্যান্সার দিছো, লাবিব অ্যান্সার দিছো, সবাইকে থ্যাংক ইউ। কিন্তু সবার আগে অ্যান্সার করতে হবে, তাইলেই বোর্ডে নাম উঠবে। ওকে, যারা অ্যান্সার করছো সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা বলো, 12 অ্যান্সার কোনটা হবে? একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা কয়জন? একটি
একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা কয়জন? 1 2 3 4। সবার আগে কে বলছে? মাহিমউদ্দিন রিফাত বলছে 2, শিমু ইসলাম বলছে 2, অন্তর মল্লিক 2, মাহমুদ আক্তার সিমি 2। আচ্ছা, সবার আগে কে বলো দেখি তো? সবার আগে বলছে মাহিমউদ্দিন রিফাত। রিফাত বলছে 2। আর কেউ অন্য কোন অ্যান্সার বলতে চাও? সবাই বি বলতেছে, তাই না? আচ্ছা, আসো দেখি এটার অ্যান্সার কি হবে। এই যে দেখো, একটা পাবলিক লিমিটেড যদি হয় তাহলে সর্বনিম্ন কয়জন হবে? 3 জন। আর যদি প্রাইভেট লিমিটেড হয় তাহলে পরিচালক হবে সর্বনিম্ন 2 জন। ওকে, তাহলে আমাদের দেখো তো এটা কি ছিল? এটা ছিল হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে কিন্তু 2 নাম্বারটাই কারেক্ট। যারা যারা 2 অ্যান্সার দিছো সবাই কারেক্ট অ্যান্সার দিছো, কিন্তু সবার আগে কারেক্ট অ্যান্সার কে দিছে? সবার আগে দিছে হচ্ছে মাহিমউদ্দিন রিফাত। রিফাতকে থ্যাংক ইউ। চলো আমরা 12 পরে 13তে চলে যাই। প্রাইভেট লিমিটেড কোম্পানির দলিল কোনটি বলতো? স্মারকলিপি, পরিমেল, নিয়মাবলী, নিবন্ধন পত্র নাকি সবগুলা? এটা তো একটু আগে আমি পড়াইছি, বলতো কোনটা হবে? কে বলতে পারবা? সবার আগে যে অ্যান্সার দিবে তার নাম লিখবো। প্রাইভেট লিমিটেড কোম্পানির দলিল কোনটি? স্মারকলিপি, পরিমেল, নিয়মাবলী, নিবন্ধন পত্র নাকি সবগুলো? কোনটা হবে? প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুইটা কোম্পানি, দুই ধরনের কিন্তু, একটা পাবলিক আর একটা প্রাইভেট। প্রাইভেট লিমিটেড কোম্পানির দলিল কোনগুলা? স্মারকলিপি, পরিমেল, নিয়মাবলী, নিবন্ধন পত্র নাকি সবগুলো? সবার আগে কি অ্যান্সার দিবে? 12 অ্যান্সার, 13 অ্যান্সার কে দিবে? মাহবুব আক্তার সিমি বলছে সি, অন্তর মল্লিক বলছে এ। বাকিরা কই? মাহিমউদ্দিন রিফাত বলছে 2, অন্তর মল্লিক এ। বাকিরা কোথায়? বাকিরা বলো, এটা অ্যান্সার কি হবে? 13 অ্যান্সার কি হবে? প্রাইভেট লিমিটেড কোম্পানির দলিল কোনটি? স্মারকলিপি, পরিমেল, নিয়মাবলী, নিবন্ধন পত্র নাকি সবগুলো? লাবিব হাসান বলছে এ। বাদ বাকি যারা আছে, এইচ এম হোসেন মাহমুদ বলছে ঘ। এই তো নতুন একটা পাওয়া গেল, তাই না? তাহলে আসো তো দেখি কে কোনটা বলছে। 13 সি, সবার আগে বলছে সিমি। আচ্ছা, তারপরে 13 এ, সবার আগে বলছে অন্তর। তারপরে হোসেন মাহমুদ বলছে হচ্ছে ঘ। বি কে বলছে? বি কেউ বলে নাই। জাহিদুল ইসলাম জাহিদও ঘ বলছে। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু অ্যান্সার করছে আমি অ্যান্সারটা বলে দেই। এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে মাহমুদেরটা, সবগুলো। ওকে, দেখো প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু স্মারকলিপিও থাকে, পরিমেল, নিয়মাবলীও থাকে, নিবন্ধন পত্র থাকে। থাকে না কোনটা বলতো? কোনটা থাকে না কে বলতে পারবা? প্রাইভেট লিমিটেড কোম্পানির কোনটা থাকে না? সবই থাকে, শুধুমাত্র একটা জিনিস থাকে না। কোনটা? রুকসানা আক্তার মিম বলছো ডি, কারেক্ট। থাকে না কোনটা কে বলতে পারবা? প্রাইভেট লিমিটেড কোম্পানি কি থাকে না? একটু আগে পড়াইছি সবাই। প্রাইভেট লিমিটেড কোম্পানির 3টাই থাকে, এই 3টাই থাকে। থাকে না শুধু একটা দলিল থাকে না। কোন দলিলটা থাকে না? দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারবো। স্মারকলিপি, পরিমেল, নিয়মাবলী, নিবন্ধন পত্র সবগুলোই থাকে, কোনটা থাকে না? মাহবুব আক্তার সিমি বলছে বিবরণ পত্র। সাবাস, কারেক্ট। বিবরণ পত্র থাকে না, তাই না? বিবরণ পত্র শুধুমাত্র কে ইস্যু করতে পারে? শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি। বিবরণ পত্র শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি ইস্যু করতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি পারে না, তাই না? তার মানে এই 3টাই হচ্ছে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি। যদি বিবরণ পত্র থাকতো সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি দলিল হইতো না। ঠিক আছে, তার মানে অ্যান্সার হবে সবগুলো। আচ্ছা, অন্তর মল্লিক বলছে বিবরণ পত্র থাকে না, কার্যালম্বের অনুমতিপত্র থাকে না, এটাও সঠিক। আচ্ছা চলো, যোগ্যতা সূচক শেয়ার কারা ক্রয় করে? এটা একেবারেই সহজ, বলো। কিন্তু সহজগুলো আমরা কিন্তু বারবার ভুল করি। এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ, তারপর অনেকে ভুল করে দিয়ে আসছি। যোগ্যতা সূচক শেয়ার
কারা ক্রয় করে? এটাও সবাই পারবা। যোগ্যতা সূচক শেয়ার কারা ক্রয় করে? যোগ্যতা সূচক শেয়ারটা আমি একটু বলে নেই, হ্যাঁ, তারপরে তোমরা অ্যান্সার করো। যোগ্যতা সূচক শেয়ার, যোগ্যতা মানে হচ্ছে অ্যাবিলিটি। দেখো, আচ্ছা অ্যান্সারটা বললে তারপরে মনে হয় বুঝাইলে তোমাদের জন্য বেটার হবে, তাই না? অ্যান্সারটা বলে দিলে তো হলো না। দেখি অ্যান্সারটা দেখি কি আগে বলতে পারো। অ্যান্সার বলার পরে বুঝাই দিব। 14A, 14A সবার আগে কে বললো? সবার আগে বলছে জুই। হ্যাঁ সবাই, মাহিমুদ্দিন রিফাত 1, অন্তর মল্লিক এ, অন্তর মল্লিক, হ্যাঁ এ অ্যান্সার কারেক্ট। রুকসান আক্তার মিম 14A, সাবাস। আর কেউ অ্যান্সার করতে চাও? রুকসান আক্তার মিম, অন্তর মল্লিক, নুসরাত জাহান জুই, সবার আগে অ্যান্সার দিয়েছে জুই। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে কারেক্ট। ওকে, যোগ্যতা সূচক শেয়ার শুধুমাত্র কাদের জন্য? পরিচালকদের জন্য। এখন আসো, কেন পরিচালকদের জন্য? একটা আমরা কি জানি, একটি কোম্পানি ব্যবসায় যারা শেয়ার ক্রয় করবে তারাই কিন্তু কোম্পানির মালিক, তাই না? এখন আমি যদি একটা কোম্পানি 10 টাকা দামের একটা শেয়ার কিনি, আমি কিন্তু কোম্পানির মালিক হয়ে যাব। এখন কথা হচ্ছে, আমি যদি একটা কোম্পানির মালিক হই, তাহলে কি কোম্পানি আমার কথা মতো চলবে? এখন ধর আমি গ্রামীণফোন কোম্পানির 10 টাকার একটা শেয়ার কিনলাম। এখন আমি যদি গ্রামীণফোন কোম্পানিতে যাই বলি, এই আমাকে সারা জীবন টক টাইম ফ্রি করে দেন, মিনিট ফ্রি করে দেন, এমবি ফ্রি করে দেন, আমাকে দিবে? দিবে না, কারণ আমার কথা মতো কোম্পানি চলবে না। আমার মতো আরো লক্ষ লক্ষ শেয়ার হোল্ডার কিন্তু গ্রামীণফোন কোম্পানির আছে। তাহলে কাদের কথায় কোম্পানি চলবে? কোম্পানি চলবে হচ্ছে শুধুমাত্র যারা পরিচালক আছে তাদের কথায় চলবে, তাই না? এখন আমি যদি পরিচালক হইতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমি যদি পরিচালক হতে চাই, তাহলে আমার নির্দিষ্ট কিছু অ্যামাউন্টের শেয়ার আমার মালিকানা থাকতে হবে। তুমি চিন্তা করো, আমি যদি কোম্পানি চালাই, আমার কোম্পানিতে শেয়ার আছে মাত্র 10 টাকার, আরেকজনের কোম্পানিতে শেয়ার আছে 200 কোটি টাকা, তাহলে কার কোম্পানির প্রতি মায়া বেশি থাকবে? আমার 10 টাকার জন্য কিন্তু আমি কোম্পানি ভালো করে চালাবো না, কিন্তু যারা কোম্পানিতে 200 কোটি টাকা শেয়ার আছে সে কিন্তু কোম্পানিটা অবশ্যই ভালো করে চালাবে, তাই না? এই জন্য যখন একটা কোম্পানি কেউ পরিচালক হতে চায়, তার কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা পার্সেন্টেজের শেয়ার তার কিনতে হয়, যাতে তার কোম্পানির প্রতি একটা কি দায়বদ্ধতা থাকে। সে কিন্তু এই দায়বদ্ধতা থেকে কোম্পানিটা ভালো করে চালাবে, তাই না? এটাকেই বলা হচ্ছে যোগ্যতা সূচক শেয়ার। একজন পরিচালক হতে হলে তার যে একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজের শেয়ার কিনতে হয়, সেটাই হচ্ছে যোগ্যতা সূচক শেয়ার, যাতে যে কেউ কোম্পানির কি পরিচালক হয়ে যেতে না পারে। ওকে, তাহলে এটা হচ্ছে যোগ্যতা সূচক শেয়ার কার জন্য? পরিচালকদের জন্য। রাইট শেয়ার ইস্যু করা হয় কখন বলতো? কাদের মধ্যে রাইট শেয়ার ইস্যু করা হয়? বর্তমান শেয়ার হোল্ডার, পরিচালকদের মধ্যে, জনগণের মধ্যে, বিদেশিদের মধ্যে। এটাও তোমরা পারবা, দেখি তো। আগে দেখি কে অ্যান্সার করতে পার, তারপরে আমি বুঝাই দিব। রাইট শেয়ার, রাইট শেয়ার, রাইট শেয়ার কে অ্যান্সার দিতে পারবা? 15 অ্যান্সার কে দিতে পারবা দেখি? সবাই 15 অ্যান্সার দিয়ে দাও। 15 অ্যান্সার কে দিতে পারবে? দ্রুত দ্রুত 15 অ্যান্সার দিয়ে দাও। রাইট শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে, পরিচালকদের মধ্যে, জনগণের মধ্যে, বিদেশিদের মধ্যে। কাদের মধ্যে রাইট শেয়ার ইস্যু করা হয়? রাইট শেয়ার, রাইট শেয়ারের একটা বাংলা আছে, ঠিক আছে? বাংলাটা জিজ্ঞেস করবো একটু পরে, আগে অ্যান্সারটা দেখে নেই। 15 অ্যান্সার কে দিতে পারবে? সবার আগে কে দিয়েছে? সবার আগে দিয়েছে শিমু। শিমু বলছে 15 অ্যান্সার ক, শিমু ইসলাম। শিমু বলছে সবার আগে 15 অ্যান্সার ক। আর কে ক বলে দেখি? রোকসান আক্তার মিম বলছে এ, মাহিমুদ্দিন রিফাত বলছে এ, জান্নাতুল তাজরিমি রোজানা বলছে এ। ওয়েলকাম আমাদের লাইভে। কই ছিলেন এতক্ষণ? আমাদের 15টা কোশ্চেন সলভ করা শেষ, আর মাত্র 5টা আছে। লাবিব হাসান এ। এইচ এম হোসেন মাহমুদ বলছে গ। এই গ কই থেকে আসলো? মাহমুদ বলছে গ। মাহমুদ মাহমুদ বলছে গ। মাহমুদের দলে কেউ আসো নাকি আবার? সবাই বলছে এ, মাহমুদ বলছে গো। আছে না কয়েকজন, ওই যে সব একদিকে যায়, সে আরেক দিকে যায়, থাকে এরকম, সমস্যা নেই। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো তো? মেজরিটি যেটাতে ভোট দিছে সেটাই, বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে, তাই না? এই শিমু যেটা বলছে সবার আগে, সেটাই হচ্ছে কি কারেক্ট। রাইট এশার, রাইট শেয়ার। আচ্ছা, রাইট শেয়ারের বাংলা কি বলো তো? রাইট, RIGH
টি। রাইট শেয়ারের বাংলা কি হবে বলো তো, কে বলতে পারবা? এটা দেখি কে পারো। রাইট শেয়ার, অনেকেই এ অ্যান্সার দিছে, একজন শুধুমাত্র গ অ্যান্সার দিছে। রাইট শেয়ারের বাংলা কি হবে, কে বলতে পারবা? রাইট শেয়ার, অধিকারযোগ্য শেয়ার, অধিকারযোগ্য বা অধিকার শেয়ার বললে হয়, এটা সবার আগে অন্তর বলছে তাই না? রাইট শেয়ারের বাংলা হচ্ছে অধিকার শেয়ার। অধিকার, দেখো রাইট একটা ইংলিশ ওয়ার্ড, কিন্তু রাইটের কিন্তু অনেকগুলো মিনিং আছে তাই না? রাইট মানে হচ্ছে অধিকার, রাইট মানে হচ্ছে ডান, ডান দিক, রাইট সাইড। আবার রাইট মানে হচ্ছে যে সঠিক, যে ইউ আর রাইট, তাই না? ইংলিশ একটা রাইট ওয়ার্ডের কিন্তু অনেকগুলো মিনিং, তাই না? একটা রাইট মানে হচ্ছে ডানে, একটা রাইট মানে হচ্ছে সঠিক, আর একটা রাইট মানে হচ্ছে কি রাইট বা রাইটস মানে হচ্ছে কি অধিকার, তাই না? তাহলে এই যে রাইট শেয়ার, রাইট শেয়ার মানে অধিকার, কাদের অধিকার বলতো? একটা প্রতিষ্ঠানে যখন কেউ অনেকদিন ধরে মালিক হয় বা সে যখন প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে, তার একটা প্রতিষ্ঠানের মধ্যে একটা অধিকার তৈরি হয় না? যে ধরো তুমি যে একটা প্রতিষ্ঠানে ধরো তুমি যদি জব করো, অনেকদিন ধরে তুমি যদি সেই প্রতিষ্ঠানটা একসাথে থাকো, তোমার কিন্তু এই প্রতিষ্ঠানটার প্রতি একটা অধিকার জন্ম হয়। তো সেম ভাবে একটা প্রতিষ্ঠানের যখন একজন শেয়ার হোল্ডার, একজন মালিক অনেকদিন ধরে প্রতিষ্ঠানটা থাকে, তার কিন্তু প্রতিষ্ঠানের প্রতি একটা অধিকার জন্ম হয়। এখন একটা প্রতিষ্ঠান যখন নতুন শেয়ার ইস্যু করবে, মানে নতুন তারা চাচ্ছে যে মূলধন সংগ্রহ করবে, তখন কিন্তু তারা কি করে, আইপিও ইস্যু করে। তাই সেই যে আইপিও ইস্যু করে নতুন নতুন শেয়ার হোল্ডার নিবে, তাহলে তার আগে যে শেয়ার হোল্ডার গুলো ছিল, মানে বর্তমানে যারা শেয়ার হোল্ডার যারা আছে, তাদেরকে অধিকার নাই? অবশ্যই তাদের অধিকার আছে। তো আগে হচ্ছে বর্তমান শেয়ার হোল্ডার যারা, তারা শেয়ার কিনবে, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা নতুন যারা শেয়ার হোল্ডার আছে তাদের কাছে বিক্রি করব। তার মানে হচ্ছে বর্তমান যারা শেয়ার হোল্ডার আছে এদের কাছে আমরা যে শেয়ার গুলো বিক্রি করি সেগুলোই হচ্ছে রাইট শেয়ার। ওকে, তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে 15 অ্যান্সার ক, বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে। রাইট শেয়ার তাহলে কাদের মধ্যে ইস্যু করা হচ্ছে? রাইট শেয়ার ইস্যু করা হচ্ছে বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে। অধিকারযোগ্য শেয়ার বা অধিকার শেয়ার একই একই কথা, সব হবে রাইট অ্যান্সার। মাহবুব আক্তার সিমি রাইট অ্যান্সার, লাবিব হাসান রাইট অ্যান্সার, অন্তর মল্লিক রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা 15 পরে চলে যাব হচ্ছে 16তে। যখন যৌথ মূলধনী কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে পূর্ণ অনাদায়ী শেয়ার বিলি করে, ওই শেয়ারকে কি বলে বলতো? লভ্যাংশ হিসেবে, দেখো অনেক বড় কোশ্চেন, কিন্তু এত বড় কোশ্চেন লাগবে না। লভ্যাংশ হিসেবে পূর্ণ আদায়ী শেয়ার বিলি করে, ওই শেয়ারকে কি বলে? 16 অ্যান্সার কে দিতে পারবা? 16 অ্যান্সার কে দিতে পারবা দেখি? 16 অ্যান্সার সবাই পারবা আশা করি। যখন যৌথ মূলধনী কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে পূর্ণ আদায়ী শেয়ার বিলি করে, ওই শেয়ারকে কি বলে? বিলম্বিত শেয়ার বলে, না বোনাস শেয়ার বলে, না অনাঙ্কিক শেয়ার বলে, নাকি সংস্থাপকের শেয়ার বলে? রাইট অ্যান্সার কে দিতে পারবা? সবার আগে শিমু ইসলাম বলছে 16 ক, শিমু বলছে 16 ক, অন্তর মল্লিক বলছে 16 বি। আর কে অন্য কোন অপশন দিতে চাও? মাইমুদ্দিন রিফাতও বলছে বি। আর কেউ কোন অপশন দিতে চাও? জান্নাতুল তাজরিম রোজানাও বলছে বি। সবাই বি, শুধুমাত্র একজন এ, শিমু ইসলাম বলছে এ, বাকি সবাই বলতেছে বি। আর কেউ কি বি বলতে চাও, এ বলতে চাও, বা সি ডি আছে? সিডির দিকে দেখো, সিডিতে কেউ যাবা না? আচ্ছা, না গেলে নাই। দ্রুত 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 সবাই অ্যান্সার করে দাও। 16 অ্যান্সার। লাবিব হাসান বলছে সি। এই যে লাবিব হাসান সি বলছে, দেখছো? বলতে বলতে একজন পাওয়া গেছে, লাবিব। তাহলে 3টা অপশন 3 জনে বললা। দেখি আর কেউ আসে কিনা। লাবিব হাসান আবার বি। এই তুমি না সি লিখলি একটু আগে? আচ্ছা, যাই হোক, তারপরে দেখি আর কে অ্যান্সার দিবা। রুকসানা আক্তার মিম বি, হুসেন মাহমুদ সি। এই যে মাহমুদ পাওয়া গেছে, হুসেন মাহমুদ সি, সিমি বি। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার বলে দেই। সঠিক অ্যান্সার হবে হচ্ছে বোনাস শেয়ার। অন্তর যেটা শুরুতে বলছিল বোনাস শেয়ার, তাই না? বোনাস শেয়ার কোনটা? ধরো যখন আমি কোম্পানিতে লাভ করলাম, একটা কোম্পানি অনেক লাভ করলো, লাভ করার পর এখন কোম্পানি চাচ্ছে না যে তাদের নগদ টাকাগুলো লভ্যাংশ হিসেবে দিয়ে দিতে, তাহলে তো টাকা বের হয়ে চলে যাবে, তাই না? তখন কোম্পানি কি করতে পারে? তারা কি করতে পারে? শেয়ার বিক্রি করে দিতে পারে। যারা শেয়ার হোল্ডার আছে তাদের কাছে নগদ লভ্যাংশ না দিয়ে
শেয়ার লভ্যাংশ দিয়ে দিল, তারা বললো যে না, আপনারা টাকা না নিয়ে আপনারা শেয়ার নিয়ে যান। তাহলে ওই যে লভ্যাংশের টাকার বিনিময়ে যে শেয়ার দিয়ে দিল, সেটাই হচ্ছে বোনাস শেয়ার। ওকে, মনে থাকবে? লভ্যাংশ হিসেবে যখন শেয়ার দিয়ে দিবে, লভ্যাংশ হিসেবে টাকা না দিয়ে যখন শেয়ার দিয়ে দিবে, সেটাই হয়ে যাবে বোনাস শেয়ার। আর এটাকে বলা হচ্ছে শেয়ার লভ্যাংশ। মনে থাকবে? তাহলে 16 অ্যান্সার হবে হচ্ছে বি। যারা 16 অ্যান্সার বি বলছো তারা কারেক্ট। আচ্ছা, 16 পর আমরা যাব হচ্ছে 17তে। সাধারণ শেয়ার হোল্ডার লভ্যাংশ গ্রহণ করে কখন? বলতো, সাধারণ শেয়ার হোল্ডার কখন লভ্যাংশ গ্রহণ করে? 17 অ্যান্সার কে দিতে পারবা? দেখো 17 অ্যান্সার আরেকটু সহজ ভাবে বুঝাই দেই। আগে দেখি কে অ্যান্সার দিতে পারবা। এটা অপশনে আগে ছিল, হ্যাঁ, এটা পরে না, এটা অপশন হচ্ছে আগে। কি হলো? হ্যাঁ না, মেবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ছিল হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার লভ্যাংশ গ্রহণ করে কে? আর 3টা কোশ্চেন আছিল। আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি। সাধারণ শেয়ার হোল্ডারদের সবার আগে, দেখো এখানে 4টা আছে, 4টা সব একটু খেয়াল করে। আমাদের ইলেকট্রনিক ত্রুটির কারণে এটা চলে গেছে, আমি এখানে লিখে দিই। এখানে লেখা যাবে, তাই না? এটা ইয়া করি, এটা যে মুছারটা কোথায়? আচ্ছা ঠিক আছে, ওয়েট আমি দিচ্ছি। এখানে দেখ, এখানে আমরা একটা টেবিল করি, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। দেখো প্রথমে যারা থাকে তারা হচ্ছে বন্ড বা ঋণপত্র, হ্যাঁ। তারপরে থাকে হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তারপরে থাকে হচ্ছে সাধারণ, যেটা তোমরা খাতায় নোট করে নিতে পারো, বুঝছো? এটা কি বলতো, কেউ বলতে পারবা কি লিখতেছি? লাস্টে হচ্ছে প্রবর্তকদের শেয়ার। আমরা এখন লিখছি হচ্ছে সম্পদ আর দায় বন্টনের যে একটা সিরিয়াল থাকে, হ্যাঁ, সম্পদ আর দায় বন্টনের যে একটা সিরিয়াল। এই যে বন্ড বা ঋণপত্র, এদেরকে আমরা বলবো হচ্ছে বাসার মেহমান। ওকে, বাসায় মনে করো মেহমান আসে না, এরা হচ্ছে মেহমান। অগ্রাধিকার শেয়ার হচ্ছে, এরা হচ্ছে বাসার বাচ্চারা। ওকে, আর এরা হচ্ছে বাসার বাবা মা। আর এরা হচ্ছে কি জানো? এরা হচ্ছে কাজের লোক। ওকে, বুঝতে পারলা? এখন দেখো আমরা একটু বুঝি, হ্যাঁ, কিভাবে কি হইলো। বন্ড বা ঋণপত্র, এদেরকে আমরা কি বলছি? মেহমান, তাই না? মেহমান মানে কি? মেহমান মানে হচ্ছে এরা যখন বাসায় আসবে, এদেরকে সবার আগে খাইতে দিতে হবে, তাই না? সেম ভাবে একটা প্রতিষ্ঠান যখন লভ্যাংশ বন্টন করে, বা যখন একটা কোম্পানি বিলুপ্ত হয়ে যায়, তখন তারা যখন সম্পদ বন্টন করে, তখন সবার আগে হচ্ছে বন্ড বা ঋণপত্র যারা আছে তাদেরকে দিয়ে দিতে হয়। তাদের যে সুদটা থাকে বা তাদের যে লভ্যাংশ না, সুদ পায় আর কি। বন্ড বা ঋণপত্র যারা কিনে তারা সুদ পায়, তো তাদের এই সুদটা সবার আগে আমরা দিয়ে দেবো। কারণ তারা কি, তারা হচ্ছে বাসার মেহমান, তাই না? মেহমানরা সবার আগে কি খাইতে পায়, ভালো মন্দ যা রান্না করে সবার আগে কারা পায়? মেহমানরা পায়। আচ্ছা, মেহমানদের পরে কাদের খাইতে দিতে হবে বলো তো? সবার আগে তার মেহমানদের পরে খাইতে দিতে হবে বাসার বাচ্চা কাচ্চা যারা থাকে না, ওরা কান্নাকাটি করে, তাই না? তাহলে হচ্ছে মেহমানদের পরে কে থাকে? অগ্রাধিকার শেয়ার। তার মানে অগ্রাধিকার শেয়ারকে হচ্ছে আমরা তারপরে, তাদের যেহেতু লভ্যাংশ নির্দিষ্ট, তাই না? অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ কেমন? নির্দিষ্ট। বাচ্চারা যেমন নির্দিষ্ট একটু পরিমাণে খায়, এরকম অগ্রাধিকার শেয়ার হচ্ছে বাচ্চা, ওরা কি করবে? নির্দিষ্ট পরিমাণে তাদের লভ্যাংশ থাকবে। ওই বন্ড বা ঋণপত্র হোল্ডারদের পরে তাদের অগ্রাধিকার শেয়ারের
নির্দিষ্ট পরিমাণ একটা কি করতে হবে, দিয়ে দিতে হবে, শেয়ার মানে লভ্যাংশ দিয়ে দিতে হবে। তাহলে বাসার বাচ্চারাও খাওয়া দাওয়া করলো, মেহমানরা খাওয়া দাওয়া করলো, তারপরে যা আছে খাবে খাবে কে খাবে, বাবা মা খাবে, এরা হচ্ছে সাধারণ শেয়ার। এখন যদি বেশি রান্না হয় তাহলে বাবা মা বেশি খাবে, যদি অল্প রান্না হয় তাহলে বাবা মা অল্প খাবে, তার মানে কি নির্দিষ্ট না। বাচ্চা কাচ্চারা আর মেহমানরা যদি বেশি খাওয়া দাওয়া করে ফেলে তাহলে তো বাবা মার ভাগে কম পড়বে, আবার তারা যদি কম কম খায়, রান্না যদি বেশি হয় তাহলে তারা বেশি খাবে। এই জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হচ্ছে কেমন, সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ অনির্দিষ্ট। এটা একদম অনেক বেশি হইতে পারে, কমও হইতে পারে। যেহেতু অনির্দিষ্ট, বেশি কম হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের কিন্তু ঝুঁকিও অনেক বেশি। হ্যাঁ, যদি অপশনে আসে যে নিচের কোন সিকিউরিটিজের ঝুঁকি সব থেকে বেশি, তাহলে ঝুঁকি সব থেকে বেশি হচ্ছে সাধারণ শেয়ারের, কারণ তাদের কোনো নির্দিষ্ট নাই তারা কতটুকু খাইতে পাবে, তাই না? তো প্রথমে মেহমান, তারপরে বাসার বাচ্চা কাচ্চারা, বন্ড, ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, তারপর সাধারণ শেয়ার। আর প্রবর্তকদের শেয়ার হচ্ছে কাজের লোক। কাজের লোকরা কি করে বলতো, যা লাস্টে একদম উচ্ছিষ্ট যেটা থাকে, যদি কিছু থাকে তাহলে খায়, না থাকলে কি খাইতে পায় না, তাই না? তো ওরা হচ্ছে প্রবর্তকদের শেয়ার হচ্ছে তারা, যদি লাস্টে কিছু পরিমাণ থাকে তাহলে তারা পায়, নাহলে তারা পায় না। সবার শেষে হচ্ছে প্রবর্তকদের শেয়ার। তো এটা মনে থাকবে, মেহমান, বাসার বাচ্চা কাচ্চারা, আর হচ্ছে বাবা মার হচ্ছে কাজের লোক। এটা কি বলতো, এটা হচ্ছে প্রতিষ্ঠানের লভ্যাংশ আর সম্পদ দায় বন্টনের যে সিরিয়াল, এটা ঠিক আছে, মনে থাকবে। তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের আজকে লাইভ ক্লাসটা। যেহেতু টেকনিক্যাল আজকে সমস্যা হয়েছে, টেকনিকটা অনেক ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ। লাগলে আবার একটু লাস্টবারের মতো বলে দেই, মেহমান হচ্ছে কারা, যারা সবার আগে খাওয়া দাওয়া করে, তার মানে হচ্ছে বন্ড বা ঋণপত্র, এদের আমরা সবার আগে সুদ দিব, মন থাকবে। তারপরে অগ্রাধিকার শেয়ার, বাসার বাচ্চারা যারা, এদের নির্দিষ্ট, এদের খাবার কেমন নির্দিষ্ট, এদের লভ্যাংশ নির্দিষ্ট, অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পায়। তারপর হচ্ছে সাধারণ শেয়ার। বলতো এই টেকনিকটা কাদের ভালো লাগলো, বলতো যাদের ভালো লাগছে তারা সবাই একটু কমেন্টে বলো। হ্যাঁ, সাধারণ শেয়ার হচ্ছে বাবা মা, বাবা মারা কেমন খায়, ওদের অনির্দিষ্ট, কম থাকুক বেশি থাকুক তাদের এটা খাইতে হয়। এই জন্য সাধারণ শেয়ার হোল্ডার ঝুঁকি বেশি, লাভও বেশি। হ্যাঁ, বেশি খাবার বেঁচে থাকলে ওরা বেশি খাবে। আর লাস্ট হচ্ছে প্রবর্তকদের শেয়ার, এরা হচ্ছে কাজের লোক, যদি কিছু উচ্ছিষ্ট থাকে তাহলে তারা সেটা পাবে, নাহলে তারা সেটা পাবে না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমরা আবার নেক্সট ম্যানেজমেন্ট ক্লাসে বাকি দুইটা এমসিকিউ যদি আমরা কন্টিনিউ করি তো করলাম, নাহলে আমরা সামনের চ্যাপ্টারে যাব। বাকি দুইটা এমসিকিউ, একটা ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোন ধরনের প্রতিষ্ঠান, হ্যাঁ, এর একটা বোনাস এমসিকিউ তোমাদের জন্য রাখছিলাম। এটা হচ্ছে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ঠিক আছে, যদি এমসিকিউতে আসে আর কি, একবার আসছিল এই জন্য ওটা রাখছিলাম লাস্টে। আর মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রায়, তেমন কিছু আর বাকি নাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে আমাদের পেইড ব্যাচ অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। তো যারা ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 4.0 জয়েন করতে চাও, তাড়াতাড়ি, অফার কিন্তু আর 1-2 দিন চলবে। হ্যাঁ, 3000 টাকার যে অফার, 3000 টাকার অফারে কিন্তু তোমার একবারে বইগুলো ফ্রি পেয়ে যাবে। হ্যাঁ, 5টা বই কিন্তু 500 টাকা করে ধরলে 2500 টাকা হয়ে যায়, তাই না? তা আর মাত্র 500 টাকা লাগে। আর যদি মনে করো টাকা পয়সার একটু সমস্যা চলতেছে, তাহলে অন্তত 500 টাকা দিয়ে কিন্তু কি করতে পারো, সিটটা কনফার্ম করে রাখতে পারো। তাহলে কিন্তু আমরা কি করব, আমরা বই পাঠাই দিব তোমাদের বাসায়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।